সম্মানিত দর্শক, আমন্ত্রণ মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজ আলোচনার বিষয় আইন শৃঙ্খলা। আইন তো আছে, শৃঙ্খলা কোথায়? এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার মনি। আপনাকে স্বাগত। শুরুতে বলছিলাম আইন শৃঙ্খলা। আইন তো একটা দেশে থাকে, উপ আইনও থাকে, কিন্তু শৃঙ্খলার জরুরি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমাকে আপনাকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচককে ধন্যবাদ। দেখেন, আইন শৃঙ্খলা একটা দেশের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তার আইন শৃঙ্খলা, মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া, নারীর জীবনে নারীর নিরাপত্তা দেওয়া। সেইখানে একটা রাষ্ট্র যদি এই কাজগুলোই ব্যর্থ হয়, সেটাকে কিন্তু ভঙ্গুর রাষ্ট্র বলা হয়, সেটাকে ব্যর্থ রাষ্ট্র বলা হয়। আজকে বাংলাদেশের যে অবস্থায় আমরা গিয়ে উপনীত হয়েছি, সেখানে কোনো আইন বলতে এরকম কিছু আমরা দেখছি না। যে যেভাবে পারছে একসাথে মহল্লা ব্যাসি আপনার ডাকাতি, এটা কিন্তু চারটিখানি কথা না। হঠাৎ একটা দুইটা কোনো একটা বাড়িতে হলো বা কাউকে রাস্তায় ছিনতাই করলো, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলতেই পারে। যখন একটা উপদেষ্টা বা মন্ত্রী নিজেই এই কথা বলে যে এটা এই এত কিছুর পরেও যে বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আপনার মেনে নিতে হবে যে রাষ্ট্রের চরম খারাপ অবস্থা যাচ্ছে আজকে। কারণ এই ঘটনাগুলো যদি কোনো উন্নত দেশে হতো, হওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে স্বরাষ্ট্র হোম মিনিস্টার পদত্যাগ করতেন। এখানে হোম মিনিস্টাররা, হোম উপদেষ্টারা দিব্যি ভালো থাকেন, বরং উল্টাপাল্টা কথা বলেন। তো এই যে উল্টাপাল্টা কথা বলা, এটা কিন্তু জাতির জন্য কোনো ভালো কোনো সাইন না। আজকে যখন আমরা কথা বলছি, তখন দেখেন আপনার কক্সেস বাজার একটা বিমান বাহিনীর ভিতরে হামলা করা হয়েছে। বিমান বাহিনীর যে অফিসটা ওইখানে, ওইটার ভিতরে হামলা করা হয়েছে। আপনার সাজেকের এতগুলো রিসোর্ট পুড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে খাগড়াছড়িতে চরম দলাদলি কুন্দল শুরু হয়েছে। এবং বাসে, চলন্ত বাসে নারী অনিরাপত্তায় ভুগছে, সেখানে নারী শ্লীলতাহানি হচ্ছে। আমি শ্লীলতাহানি শুদ্ধ ভাষায় বলছি, আর চেয়েও জঘন্য অপরাধ ঘটানো হচ্ছে। ওই শব্দ উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে। তো এই যে এই জায়গাগুলো, এবং ঢালাওভাবে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এবং নাটকীয়ভাবে ছিনতাই হচ্ছে, যেটা আমরা সিসি ক্যামেরাগুলোতে দেখছি যে কিভাবে চারপাশে ঘেরাও করে এটাকে ছিনতাই বলে। ছিনতাই তো একজন বা দুইজন একটা হুন্ডায় থাকলে এরকম করে, কিন্তু দুই তিনটা চারটা হুন্ডা নিয়ে ঘেরাও করে এইভাবে ভয় দেখিয়ে কিংবা মেরে কিংবা গুলি করে আধমরা করে, এটা কিন্তু রেয়ার ছিল। তো এই জায়গাগুলো যখন একটা সরকার যখন আসে, সরকার যদি সঠিকভাবে প্রথম দিন থেকেই, আপনি বলেন না যে প্রথম রাতে বিড়াল মারতে হয়, প্রথম দিন থেকে যদি সরকার আইনের অনুশাসন চালু করতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না। অথবা আপনার সমস্ত জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিয়ে আওয়ামী লীগের যে অত্যাচারী আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে সুবিধা করে দিয়ে, এবং বাকি আওয়ামী লীগগুলোকে আপনার ইচ্ছা মতন তাদেরকে ফ্রিডম দিয়ে, আপনার কি চুনোপুটি ধরার নাম যদি ডেভিল হান্ট হয়, তাহলে আমি এরকম ডেভিল হান্ট চাই না। আমি এই দেশের মানুষের নিরাপত্তা চাই। আমি রাতে বাড়ি ফিরবো নিরাপদভাবে, আমি দিনে বাড়ি ফিরবো নিরাপদভাবে। আমি রাত তো দূরের কথা, আমি তো দিনেই বের হতে পারি না। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের একটা, আমি মনে করি যে খুব ইমার্জেন্সি এই মুহূর্তে টাস্ক ফোর্স গঠন করা, যেটা আপনার তারা যে ব্যর্থ হয়েছে সেটা আমরা চেষ্টা করতে দোষের তো নাই। অথচ আপনি যদি খেয়াল করেন যে 5 তারিখে 5ই আগস্টে সরকারের পতন হলো, সরকার নর্মাল পতন না, পালিয়ে যেতে বাধ্য হলো। একটা দেশে এত ম্যাসাকার হয়ে গেল, তারপরে 3 দিন দেশের সরকার ছিল না। 3 দিন সরকার না থাকার পরেও কিন্তু দেশে আজকের মতো ঘটনাগুলো ঘটে নাই এরকম। তো একটা সময় ওই 3 দিনের পরে সরকার হলো, সরকার আসার কয়েকদিনের মধ্যে আবার এরকম যে বিভিন্ন জায়গায় বলে বলে ডাকাতি করা, এরকম মাইকিং করে ডাকাতি করা এরকম ছিল, বা মাইকিং করে অ্যালার্ট করে দেওয়া। মানুষ কিন্তু পাহারা দিয়েছে বেশ কিছুদিন প্রথম দিকে। তো মানুষ সারা বছর যদি পাহারাই দিতে হয়,
তাহলে তো সরকারের দরকার থাকে না। সরকার কি কাজ করে? তাহলে মানুষ কেন ট্যাক্সের টাকা দিবে? এত কষ্ট করে তার কষ্টার্জিত পয়সা দিবে, সেই পয়সা দিয়ে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী চলবে, সরকারের সমস্ত হ্যান্ডসগুলো চলবে, মোটা তাজা হবে, বছরে বছরে বেতন বাড়বে, বেতনের সঙ্গে আপনার আরও কি বলে অন্যান্য সুবিধাদি বাড়বে, অন্যান্য সুবিধাদির ভাতা বাড়ানোর জন্য আবারও ট্যাক্সের উপর আবার হামলা করবে, অথচ আপনার কোনো আইন প্রয়োগ করা হবে না। তাহলে তো আপনার অপরাধীর দৌরাত্ম্য বেড়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। সোহরাব হাসান, আপনার কাছ থেকে আসি। আপনাকে ধন্যবাদ। মনিয়াপাকে শুভেচ্ছা। মনিয়াপা খুব সুন্দর করে বললেন যে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। এখন নিরাপত্তা দেওয়ার জন্য কি আছে? সরকার যে বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি, আনসার, এমনকি সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু এখন যৌথ বাহিনীর সদস্য হিসাবে তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। তো সুতরাং পুরো রাষ্ট্রযন্ত্র কি ব্যর্থ হচ্ছে? পুরো রাষ্ট্রযন্ত্র তো চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। কারা চ্যালেঞ্জ করছে? সাবেক স্বৈরাচার, পদত্যাগী বিতাড়িত স্বৈরাচার, তারা তো মাঠে নাই। এবং যারা মাঠে আছে, ডেভিল হান্টের নামে তো আমরা দেখি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়ছে, তৃণমূলের অন্তত। তাহলে এই কারা এটা করছে? এর মধ্যে রাজনৈতিক আছে, অরাজনৈতিক আছে, পেশাদারি আছে, এলাকার মাস্তান, সুযোগ সন্ধানী আছে, সুযোগ সন্ধানী আছে, মানে অপরাধী, মানে রাষ্ট্রের, মানে আইন অমান্যকারী এবং আইন লঙ্ঘনকারী এই ব্যক্তিবর্গ, এবং সেখানে সামাজিক যে অপরাধী, দুই ধরনের অপরাধ। রাজনৈতিক অপরাধ, এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে করা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যে। আমার মনে হচ্ছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট, এটি কোন প্রেক্ষাপটে নেওয়া হলো? আচ্ছা, আমি একটু বাংলায় জিজ্ঞেস করব, শয়তান কি ধরা যায়? শয়তান, মানুষের মধ্যে শয়তান থাকলে তো ধরা যায়, কারণ মানুষের মধ্যে যে শয়তান সেটা তো এই শরীরের বাইরে থাকে না, সে শরীরের ভিতরেই থাকে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন, যখন ডেভিল হান্ট শুরু হলো তার একদিন বা 2 দিন পরে তিনি বলেছিলেন যে সব শয়তান ধরা পড়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, সে কারণেই তো এখন দেখছি যে সব শয়তান ধরা পড়ে নাই। অর্থাৎ সরকার সেটি গত 2 সপ্তাহেরও বেশি হলো, কিন্তু সরকার সেই ডেভিলদের ধরতে পারছে না। এখন দেখেন, একটা সাধারণ পারসেপশন ছিল যে ডেভিল হান্টের নামে হয়তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজনকে ধরা হবে, এরকম একটা ধারণা ছিল সাধারণ। ধারণা না, এটা তো আমরা বাস্তবে দেখছি। কারণ বিভিন্ন যাদের ধরা হয়েছে বা যারা ধরা পড়েছে তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মী, এবং নেতাকর্মী হলে ধরা যাবে না তা না, তারা যদি অন্যায় করে। কিন্তু তাদের এই অন্যায়টা হচ্ছে 5 আগস্টের আগে তারা অপরাধ করেছিল, থানায় তাদের কারো বিরুদ্ধে মামলা আছে, কারো থানায় নাম আছে, অথবা কোনো অভিযোগ এসেছে। সেই কর্মকাণ্ড তো 5 তারিখের আগে। কিন্তু এই 5 তারিখের পরে যারা অপরাধ করছে, পরে যারা ছিনতাইয়ের সাথে জড়িত, পরে যারা ডাকাতির সাথে জড়িত, পরে যারা চাঁদাবাজির সাথে জড়িত, পরে যারা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, অর্থাৎ আইন অমান্য করে চলেছে যারা, তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা তো দেখি। এর মধ্যেও এই যে অপারেশন ডেভিল হান্টের মধ্যেও চাঁদাবাজি হচ্ছে, ডেভিল হান্টেও হাট বাজার দখল হচ্ছে, ডেভিল হান্টের মধ্যেও স্টেশন, কি বলে, ফুটপাত চাঁদাবাজি হচ্ছে। এখন এর পেছনে কোন শক্তি? সরকার হয় তাদের ভয় পায়, অথবা ধরতে পারছে না। সরকারের চেয়েও তারা শক্তিশালী। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গত রাতে 3টার দিকে একটা প্রেস কনফারেন্স, জরুরি প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেখানেও তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং তাহার সহযোগীরা এই কাজগুলো করছে, তাদের কাছে অনেক না, উনি বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তো দেশকে অস্থিতিশীল সাধারণত এই যে চুরি ডাকাতি দিয়ে কিন্তু অস্থিতিশীল করা যায় না। যদি মানে এর চেয়ে সন্ত্রাস করে, বোমাবাজি করে, সরকারি কাজে বাধা দেয়, সরকারি স্থাপনায় হামলা করে, এটা হচ্ছে এক ধরনের। আর চুরি ডাকাতি এটাও অস্থিতিশীল, কিন্তু এটি কারা করে? এটি আমরা তো দেখলাম যে যারা ধরা পড়ছে বা যারা যেসব ঘটনা ঘটছে, যেমন গতকালই নিকেতনে
বনশ্রীতে বনশ্রীতে চারদিকে ঘেরাও করে এক স্বর্ণ ব্যবসায়ী এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ নিয়ে গেছে। এর আগে দেখলাম একই দিনে একই সময় কিন্তু সাভারে আশুলিয়ায় একজন অভিনেতা এবং তার স্ত্রী তাতে ডাকাতরা এসে বাড়িতে তার মাও আহত হয়েছে। মানে এবং এর আগে দেখলেন এক দম্পতির সাথে এলাকার যে কিশোর গ্যাং বা এই যে এলাকার অপরাধী চক্র কীভাবে তাকে কুপিয়ে করলো, পরবর্তীকালে সরকার তাদের ধরেছে। এখন আওয়ামী লীগের দোসর থাকলে বা আওয়ামী লীগের থাকলে অবশ্যই সরকার ধরবে অপরাধের সাথে যুক্ত, কিন্তু এর বাইরে দোসরদের বাইরে যারা অপরাধ করছে তাদেরও খুঁজতে হবে। এখন সরকার এক অপরাধীকে যদি ধরে আর এক অপরাধীকে বাদ দেয় তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কখনো হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের নিরাপত্তা। আপনি অপারেশন ডেভিল হান্টের মধ্যে মোহাম্মদপুরে দুজন মারা গেলেন, সেই বন্দুকযুদ্ধ, সরকারকে বন্দুকযুদ্ধ চালাতে হলো। কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টায় 3টায় সংবাদ সম্মেলন করতে হলো। পরিস্থিতি কতটা ভয়াবহ। এবং দেখুন যে তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মিছিল করেছে, সমাবেশ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে। আজকেও হচ্ছে গতকাল মিরপুর রোডে হয়েছে, আসাদ গেটে হয়েছে। এখন কেন যে সরকার পারছে না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে যে আপনার তো পদত্যাগ চেয়েছে, তিনি বলেছেন যে হ্যাঁ আমার পদত্যাগ চেয়েছে, যে কারণে পদত্যাগ চেয়েছে সেই কারণটা যদি না থাকে তাহলে তো পদত্যাগের প্রয়োজন নেই, সেই কারণটা উনি দূর করার চেষ্টা করছে। এখন দূর করার চেষ্টাটা কতটা সফল হচ্ছে? আমরা তো দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, এবং এক ধরনের কি বলে মানে মানুষের মধ্যে অনিশ্চয়তা, অস্থিরতা, এবং এটা যতদিন থাকবে ততদিন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা খুবই কঠিন। আর আরেকটি বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইনশৃঙ্খলা উন্নতি হচ্ছে, আমরা অপরাধীদের ধরছি, কিন্তু আইজিপি কিন্তু আজকেই বললেন যে ছিনতাই বেড়েছে, দিনেও ছিনতাই বেড়েছে, রাতেও বেড়েছে। তাই মানুষ কার কথা বিশ্বাস করবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে, আমরা তো অপরাধীদের ধরছি। স্বরাষ্ট্র সচিব বলছেন যে আইজিপি বলছেন যে ছিনতাই বেড়েছে, এবং তিনি ঢাকা শহরের ডিএমপি এবং আরও 2টি বাহিনীর ইউনিট নিয়ে যৌথ অভিযান চালানোর চেষ্টা করছে। তার মানে ডেভিল হান্ট সেটা ব্যর্থ হয়েছে। যৌথ অভিযান সশস্ত্র বাহিনীর আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেটা ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন যে যৌথ বাহিনীর যৌথ অভিযান চালানো হচ্ছে সেটা সফল হবে কিনা সেটাই দেখার বিষয়। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছা দরকার, সক্ষমতা দরকার, এবং অভিযান নিরপেক্ষভাবে যে দলেরই হোক অপরাধী, যে অদলের ছাড়াও তো থাকতে পারে, দল ছাড়াও তো থাকতে পারে, সেটা অদলীয়, দলীয়, এবং এমনকি সরকারের সহযোগীদেরও যদি কেউ অপরাধ করে থাকে তাকে ধরার মতো সাহস থাকতে হবে। যদি কাউকে ভয় পায় তাহলে কিন্তু এই অপরাধ। নীলফর চৌধুরী মনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের ঘোষণা আসছে শিগগিরই, 26 তারিখ হওয়ার কথা। আমরা 23-24 শুনেছিলাম, কিন্তু একজন উপদেষ্টা পদত্যাগ করে দলের দায়িত্ব নেবেন। উপদেষ্টা গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। নতুন একটি রাজনৈতিক দল আসছে, একজন রাজনৈতিক কর্মী বা নেতা হিসেবে আপনার মূল্যায়ন জানতে চাই। আমি প্রথমে বলতে চাই যে মোস্ট ওয়েলকাম, আমি স্বাগতম জানাচ্ছি। যে রাজনীতি যতটা আসবে ততটাই আমাদের জন্য মঙ্গলের, কারণ যে গণতন্ত্র ক্ষুরোধার হবে যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দল জন্ম হয়। কিন্তু এটা যদি কিংস পার্টি হয়, যে কিংস পার্টির সাথে সাথে আমরা 1-11 সময়ও দেখেছি, অনেক মিটিং দেখেছি, অনেক সলা পরামর্শ দেখেছি, অনেক যাতায়াত দেখেছি, অনেক রকমের লোকদের অনেক রকম মন্তব্য শুনেছি, কিন্তু পরে কিন্তু ওটা সাকসেস হয় নাই। তো এখন কিংস পার্টি এই জন্যই বলছি এখনও যে সরকারের সাথে তারা আতাত আছে, এখনও আছে। এখনও শুনি যে তারা পদত্যাগ করবে, পদত্যাগ করেছে বলে আমরা জানি না। তো যদি পদত্যাগ করে যদি সত্যিকার অর্থে আমরা যেভাবে দল করি, আরও 10টা দল যেভাবে করে, ভালো মন্দ সুবিধা অসুবিধা সব কিছু মিলে, তারা তো শুধু সুবিধাই দেখছে,
তারা তো যেখানে শুধু শুধু উৎপাদন উৎপাদন আর উৎপাদন দেখছে, আর ওই কি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো খালি উন্নতিই দেখছে। তো সেই উন্নতি দেখে তো রাজনীতি করা যায় না। আমরা বলবো যে মাঠে নামুন, সবার জন্য সমান মানে রুট লেভেল, যেটা Level playing ফিল্ড, যেটা আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার সরকারকে একসময় বলতাম, তাদের জন্য একই কথা বলবো যে লেভেল প্লেইং ফিল্ড গঠন করা হোক সবার জন্য। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ পোস্টার সাঁটাতে পারবে না, কেউ 3 বেলা মিছিল করবে, এটা তো হতে পারে না। কেউ গায়ে পরে, কেউ ইচ্ছা অনিচ্ছায় ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা ব্যবহার করবে, মধুর ক্যান্টিন ব্যবহার করবে, ওইখানে কথা বলবে, আরেক দল যেতে পারবে না, তা হতে পারবে না। প্রত্যেকের সমান অধিকার থাকবে। তার মানে এখন লেভেল প্লেইং ফিল্ড নাই না, এখনো লেভেল প্লে, বৈষম্যের মধ্যে বৈষম্য। ওই যে বলেন না কুইনাইনে জ্বর ছাড়ায়, কিন্তু কুইনাইনে জ্বর হলে কে ছাড়ায়? এখন কুইনাইনের জ্বর হয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে, আমি এটাই বলতে চাই। তাকে কুইনিন কে খাওয়াবে? তাকে কুইনাইন কে খাওয়াবে? আপনারা সাংবাদিক, এখানে 2 জন সাংবাদিক আছেন, আপনারা তো এই জায়গার, আপনারা কিন্তু ডাক্তার। সো কুইনাইনকে ওষুধ কে খাওয়াবে এটা আপনারাই বলতে পারেন। বোর্ড মিটিং করতে পারেন, আপনারা যেভাবে করলে দেশের মঙ্গল হয় সেটা করতে পারেন। কারণ কুইনাইন এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনার ছিনতাই, ডাকাতি, রাহাজানি, রেপ সব কিছু চরমভাবে বৃদ্ধি পেয়েছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলে আইন শৃঙ্খলার চরম 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 অবনতি। এই জায়গাগুলোকে আমাদের বের করতে হবে যে এটার থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। আপনার কি মনে হয় এই চরম 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 অবনতি থেকে বের হতে কি করা দরকার? চরম অবনতি থেকে বের হতে প্রথমেই আমি, আপনি এবং সৌরভ ভাইকে এটা হিসাব থাকবে না। আমরা মানুষ, এটাই হলো আমাদের হিসাব। কারোর জন্য কোনো আইন সবার জন্য সমান, এটা থাকবে। এবং আইনের প্রয়োগ এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, আইনের প্রয়োগ করা, যেটা 7 মাসে করে নাই এই সরকার। এই আইনের প্রয়োগ যদি হতো তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেকেই কিন্তু 14 শিকের ভিতরে থাকতো, অথবা তাদের যদি এই যে অন্যায় পথে আর্ন করা টাকাগুলো যদি আপনার সিজ করা হতো, যাদের ঘরে ঘরে ব্যাংকের ভল্ট আছে, ব্যাংকে যত টাকা না আছে তাদের ঘরে তত টাকা আছে। আপনার যদি টাকা থাকে, আপনার যদি জীবনের যদি নিরাপত্তা থাকে আপনার জন্য, একজন সন্ত্রাসীর কিন্তু জীবনের নিরাপত্তা আছে, আমার নাই, আরেকজনের নাই, সন্ত্রাসীর আছে। সন্ত্রাসীর কাছে টাকাও আছে, টাকা না হলে সে জন্ম দিতে পারে টাকার, যে কারো ঘরের টাকা তার টাকা। তো যদি থাকে সেটা কিন্তু একমাত্র আইনের অনুশাসনই পারে সব কিছু একটা মেড করতে এবং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আনতে। অন্যায়কারী এবং ন্যায়কারী দুটোর মধ্যে ন্যায়কারীর কোথায় অবস্থান হবে, অন্যায়কারীর কোথায় অবস্থান হবে, এটা যদি সত্যিকার অর্থে যদি সরকার যদি সত্যিকারভাবে ধরে, চোখ বন্ধ করে, আপনারা দেখেন আইনের ওইখানে যে ছবি দেওয়া থাকে স্ট্যাচুর, তার কিন্তু চোখে বন্ধ করা থাকে, তার কাছে কিন্তু হাতে কিন্তু দাড়িপাল্লা থাকে, নিক্তির ওজনটা যেন সমান হয়। তো সেইটা আমাদের শুধুমাত্র শব্দগত থাকলে চলবে না, এটা তত্ত্বগত ফিল আপ করতে হবে, ফলো করতে হবে, তাহলেই একমাত্র সম্ভব। এখন থেকে এই যে কালকে করব এটার জন্য বসে থাকতে কোনোভাবেই উচিত না। এবং কে অন্যায় করছে বাংলাদেশের সার্ক গোয়েন্দা সংস্থা ভালো মতো জানে। সার্ক সৈনিকরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারা ডেভিল হান্টের নাম নিয়ে শুধু নাতিপুতিদের ধরলো আর ছেড়ে দিল, এটা হবে না। একদম যে জন্মদাতা তাকে ধরতে হবে, তাহলে জন্ম আগে, প্রথমে জন্ম বন্ধ করতে হবে, তারপরে অন্যদের যারা জন্ম হয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। জি, ধন্যবাদ। সৌরভ হাসান, নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার বিশ্লেষণ শুনব। নতুন দল তো ভালো, বহুদলীয় গণতন্ত্রে নতুন দল আসুক, যত দল আসবে তত প্রতিযোগিতা বাড়বে, মানুষের বাছাই করার সুযোগ বাড়বে। কারণ প্রতিটা দলের তো নিজস্ব নীতি, কর্মসূচি, পরিকল্পনা থাকে, সেই কর্মসূচি জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করবে। তবে এখানে সমস্যা যেটা হয়েছে, মনিয়াপা বলেছেন, সমস্যা হলো যে এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার, মানে ছাত্ররা তাকে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে। এখন ছাত্ররা যখন ক্ষমতায় নিয়ে এসেছে, আবার ছাত্ররা যখন দল করছে, তখন এই দলের সঙ্গে সরকারের সম্পর্কটি কী, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা করা উচিত, এবং দল যারা করবেন তারা সরকারে থাকবেন কিনা সেই প্রশ্ন থাকলে কিন্তু কিংস পার্টি হবে, আর যদি না থাকেন আমি মনে করি সেটা প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত। বিষয়ে একটু আপডেট জানিয়ে রাখি, আজ রাত থেকেই ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান করার সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন স্থানে বসানো হবে নিরাপত্তা চৌকি।
দেখ ভালো মানে এ দিয়ে যে রবীন্দ্রনাথের আছে না ছোট গল্পে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বিনী মরে নাই। এই অভিযান চালিয়ে সরকার প্রমাণ করেছে যে অপারেশন ডেভিল হান্ট কার্যকর হয়নি। এই অপারেশন দিয়ে সরকার প্রমাণ করলো যে এতদিন যারা তারা আইন শৃঙ্খলা নিয়ে যে সন্তুষ্টি বোধ করছিল, সেই সন্তুষ্টির যে ফাঁপা ছিল, সেটা যে বাস্তব ছিল না, সেটাও তারা প্রমাণিত হলো। সুতরাং আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা হচ্ছে সবার আগে। আমরা নির্বাচনের কথা বলি, সংস্কারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অন্তত ন্যূনতম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা না হলে কোনোটাই হবে না। গণতন্ত্র হবে না, আপনার উন্নয়ন হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, সব কিছুই কিন্তু হুমকির মধ্যে পড়বে। এমনকি সরকার এই 5 মাস 6.5 মাস আগে সরকার যখন শপথ নিয়েছিল, দায়িত্ব নিয়েছিল, তখন সরকারের প্রতি যে আস্থা ছিল, সেই আস্থা কিন্তু এখন আর নেই। সুতরাং সেই আস্থা পুনরুদ্ধার করতে হবে। ক্ষমতা অন্তত তার যে অঙ্গীকার, সরকার যে অঙ্গীকার, একটি হচ্ছে গণতন্ত্র উত্তরণের নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার, আইন শৃঙ্খলার উন্নয়ন দরকার। আরেকটি হচ্ছে সংস্কার। সেই সংস্কারটা কী? মানে সংস্কারটার মূল কথা হচ্ছে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব না ঘটে। সেটি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি, কিন্তু সরকার সেখানে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমরা কিছুটা বিস্মিত হই বা কিছুটা শঙ্কিত বোধ করি, সেটা এই কারণে যে সরকার জাতীয় ঐকমত্য কমিশন করলেন। সে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সূচনা বৈঠক করলো। বৈঠক করার পর বলা হলো যে জুলাই সনদ অথবা ভবিষ্যৎ নির্বাচনের ব্যাপারে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা বৈঠক করে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করবে। কিন্তু সেই বৈঠকটা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল। আর সেই বৈঠকটা কবে হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে এবং কোন দলের সাথে তারা বৈঠক করবে, সে কোনো কিছুই হয়নি। মানে এখন পর্যন্ত সেটা ঘোষণা দেওয়া হয়নি। তার মানে এ নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা আছে। আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন যে আমরা 3 দিন তো বাংলাদেশ সরকার ছিল না, তারপরও কিন্তু মানুষ নিজে আইন শৃঙ্খলার দায়িত্বে কিন্তু সেটা দায়িত্বটা পালন করেছে। এখন সরকারকে জনগণকে আস্থায় নিতে হবে। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি, ছাত্র নেতারাও জনগণের প্রতিনিধি, তাদেরও আস্থায় নিতে হবে। এখন যদি এরকম হয় যে যেখানে ছাত্র নেতৃত্ব শক্তিশালী, সেখানে তাদের ভয়ে সরকার কোনো পদক্ষেপ নিল না, আবার যেখানে রাজনৈতিক দলগুলো শক্তিশালী বা তাদের শক্ত অবস্থান আছে, সেখানে তাদের ভয়ে কোনো সিদ্ধান্ত নিল না বা কোনো পদক্ষেপ নিল না, তখন কিন্তু সরকার চালানো কঠিন, এবং সেই কঠিন অবস্থায় কিন্তু এসে গেছে। আচ্ছা, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। আমরা শেষ প্রশ্নে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করতে হয় তাহলে অক্টোবরে নির্বাচনের তফসিল দেওয়া হবে। ভালো বলেছেন। নির্বাচন নিয়ে আপনি এবং আপনি এক সংসদ সদস্যও ছিলেন, আপনার কাছ থেকে নির্বাচনের প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, আপনার প্রস্তুতি সব শুনতে চাই। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনো সময়, এখনো যদি আপনি 1 মাস টাইম দিয়ে যদি এখনো তফসিল ঘোষণা করেন, 2 মাস টাইম দিয়ে বিএনপি নির্বাচন করতে পারবে। বিএনপির প্রত্যেকটা আসনে 5-এর অধিক আপনার প্রার্থী আছে তো, এবং প্রত্যেকই যোগ্য প্রার্থী। এটা নিয়ে বিএনপি এত অত্যাচারের পরেও আপনি দেখেছেন যে 18 নির্বাচনে কি পরিমাণ প্রার্থী তাদের প্রার্থিতার জন্য আবেদন করেছিল। সো বিএনপির ওইটা নিয়ে কোনো চিন্তা নাই, এবং বিএনপি সমস্ত বাংলাদেশে কার্যক্রমের মধ্যেই আছে বলে একটা আমেজ আছে। শুধু আমেজের মধ্যে নির্বাচন নামটা দেওয়া হয় নাই, এই যা। আর 3 নাম্বার হলো যে এই সরকারের যেটা বলে সেটা তো করে না, দেখি না। এখন তারা যে বলছে, আবার তারা এটাও বলে যে আগে স্থানীয় সরকার, তারপরে জাতীয় সরকার, এই ধরনের কথা বলে। এখন কোনটা যে সরকারকে অন্যান্য কিছু রাজনৈতিক দলও আছে যারা চাপ দিচ্ছে যে আগে নির্বাচন হবে, স্থানীয় সরকারের পরে হবে জাতীয়। এটা তারাই চাপ দিচ্ছে, যারা সরকারে আসার সম্ভাবনা যাদের একদমই ক্ষীণ। তারা মনে করে যত দিন যাবে তারা তো ভালোই আছে, কারণ তারা সরকার চালাচ্ছে। এখন এই অকেজো সরকারকে, এই অনভিজ্ঞ সরকারকে তারা চালাচ্ছে। তো তারা মনে করে যে এটা হলো মন্দ কি, এই একটা নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় যদি না আসে রাষ্ট্র পরিচালনায়, তাহলে তার এই ক্ষমতাটা তাদের থাকলো না, এই যে নেপথ্যের যে ক্ষমতাটা
নেপথ্যের ক্ষমতাটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস বলেই কিন্তু এই যে বাংলাদেশে এত কিছু হচ্ছে। তো যে কারণে তাদের এক ধরনের মুভমেন্ট, অন্য যারা ইলেকশনে পাশ করার ক্ষমতা রাখে তাদের এক ধরনের মুভমেন্ট, এটাই থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা মনে করি যে যত সত্ত্বর নির্বাচন দিবে, এই যে ব্যর্থতাটা এখন কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখানোর যে ব্যর্থতায় দাঁড়িয়ে আছে তারা, এখন আর আমাদের বলতে হয় না। আমরা প্রথমে বলেছি যে এই সরকার ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হওয়ার আগে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, কারণ এটা আমাদের সবারই সম্মতিক্রমে সরকার, আমরা না করি নাই কেউ। তো তারপরে সরকার যদি বুঝে তাহলে ভালো, না বুঝলে সরকারকেও ব্যর্থতার দায় নিয়ে চরমভাবে খেসারত দিতে হবে, এইটাই, আর কিছুই না। ধন্যবাদ। জাতীয় নির্বাচন, স্থানীয় যে কোনো খেসারত সরকার বলেন আর রাজনৈতিক দল বলেন, শেষ পর্যন্ত কিন্তু এই মানুষের উপর খেসারতটা দিতে হবে জনগণকে। আমরা জনগণ অনেক খেসারত দিয়েছে 53 বছর ধরে, অনেক অভ্যুত্থান হয়েছে, জনগণের মধ্যে অনেক আশা জাগিয়েছে রাজনীতিকরা, সরকারগুলো, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত সফল পরিণতি পায় না। তা আমরা যেটা চাই, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে, এটি এখন সরকারও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিভেদ জিয়ে রাখার চেষ্টা করছে কিনা, অথবা রাজনৈতিক দলগুলো সরকারকে দুর্বল করে দুর্বল রেখে দাবি আদায়ের চেষ্টা করছে কিনা, অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো সমাধান হতে পারত আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে, সরকারের নীতি নির্ধারকের সাথে, অথবা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনাটাই শুরু হয়নি। সুতরাং এই অনিশ্চয়তা থেকেই গেছে। আপনি বলছেন জাতীয় নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন। এই সরকারের প্রধান কর্তব্য হচ্ছে জাতীয় নির্বাচন, কারণ এই সরকার আসছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। 3টি নির্বাচনে মানুষ ভোটাধিকার পায়নি, ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং তার তো প্রথম কথা হচ্ছে যে আগামী নির্বাচিত সরকারটি কেমন হবে, সরকার কিভাবে গঠিত হবে, গণতন্ত্র কিভাবে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে শক্তিশালী হবে বা কিভাবে চলবে, এমনকি বরং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যেটি অঙ্গীকার করার কথা, সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ, এই মনিয়াপা বলছিলেন যে বিরোধী দল যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, তারা তো ভাবছে যে যতদিন এই সরকার প্রলম্বিত হয় বা স্থানীয় সরকার নির্বাচন হলে তাদের ভালো। কিন্তু এক্ষেত্রে একইভাবে বলবো, যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদেরও এটা ভাবতে হবে, যাতে অতীতের মতো যারা ক্ষমতায় গেছে, ক্ষমতায় ছিল, তারা যে আচরণ করেছে, ভবিষ্যতে যারা আসবেন একই আচরণ না করে। অর্থাৎ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি কর্মসম্পর্ক থাকে, একটি সুসম্পর্ক থাকে। সেটি গণতন্ত্রের জন্য জরুরি, দেশের সমৃদ্ধির জন্য জরুরি, মানুষের বাক স্বাধীনতার জন্য জরুরি। সৌরভ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিরূপর চৌধুরী মণি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। একটা সুন্দর সুষ্ঠু জীবনের প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।